Hello everyone, welcome back to our channel. Welcome back to my channel. আজ কটা বাজে জানো? সকাল সকাল 6টা বাজে। আর এখন আমরা উঠে কফি খাচ্ছি। আবার চিনি দিয়ে বানিয়েছে ও, কিন্তু ভালো হয়েছে খেতে। কারণ আজ সকাল সকাল ভোরবেলা উঠে যাওয়ার কারণ হচ্ছে আমরা আজকে চিলাপাতা যাবো। কোথায় যাবো? চিলাপাতা তো যাই না এখনো, যাবো কোথাও একটা, মোদ্দা কথা ওইদিকেই। বক্সাও যেতে পারি, চিলেপাতাও যেতে পারি, লেপচা খাও যেতে পারি। বাবারে। তো ওদের একটা এনজিওর কাজ আছে, তো সেই কাজের জন্য ওরা ডোনেশন দিতে যাবে, আমাদেরকেও নিয়ে যাচ্ছে সঙ্গে করে। ভালো হয়েছে, অনেকদিন কোথাও যায়নি, তাই যাচ্ছি। রিসেন্টলি শরীর খারাপ, মানে সর্দি হয়েছিল, শরীর খারাপ থেকে উঠেছি, তাই জন্য গলার আওয়াজটা একটু আলাদা লাগছে, কিন্তু আই এম ফিট নাও। রেডি হয়ে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, ও জুতো পরছে, আর এই যে আমি পুরোপুরি রেডি। আর আমরা এবারে বেরোবো। এখন বাজে সকাল 7টা। এখন আমরা বেরোলে পৌঁছাতে ওই 9টা বাজবে। আর আমরা মেন রাস্তার ওপরে তাদের জন্য ওয়েট করছি, যাদের গাড়িতে আমরা যাব। তো ওরা আসবে বললো এক্ষুনি 2 মিনিটের মধ্যেই। এই যে ওরা এসে গেছে, আর আমরা গাড়িতে উঠেও গেছি। আর আমরা রওনা দিয়ে দিয়েছি, যাচ্ছি বক্সা। বক্সা পুরোটা ফরেস্ট, মানে কোচবিহার থেকে বেরিয়ে শিলিগুড়ির দিকে যেতে যেই জঙ্গলটা পড়ে, সেই জঙ্গলটা। সে তার মধ্যে বক্সা আছে, চিলাপাতা আছে, আলাদা আলাদা দিকে আলাদা আলাদা জঙ্গল আছে। তো বক্সা জঙ্গলটা খুবই ভালো। এই যে আমরা যাচ্ছি, আর আমরা যাদের সাথে যাচ্ছি তাদের একটা ছোট্ট বেবি আছে 9 মাসের। তো বেবিটা আমার কোলেই ঘুমোচ্ছিল অনেকক্ষণ থেকে। আর ওকে কোলে নিলে একটুও মনে হবে না যে আমি কোনো বাচ্চা কোলে নিয়ে আছি। সত্যি এতটা শান্ত আর এতটা চুপচাপ। তো গল্প করতে করতে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, এবার ঢুকবো জঙ্গলের দিকে। এই যে এইটা হলো জঙ্গলের পুরো রাস্তাটা। আর জঙ্গলের রাস্তাটা না ঢুকলে বেশ ভয় মতোই লাগে। খুব কম এখানে গাড়ি ঘোড়া চলে। আর এই জঙ্গলটায় হাতি, হরিণ, বাইসন এগুলো খুবই কমন। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘন, দেখো জঙ্গলটা এত ঘন। জঙ্গলের মধ্যে দিয়ে এই পাশ থেকে ও পাশ কিছু দেখাই যায় না। আর দুদিকে, আমার ডান দিকেও আমার বাঁ দিকেও ঘন জঙ্গল। মাঝখানে একটা জায়গায় ব্রেকফাস্ট করে আমরা বক্সার দিকে রওনা দিয়েছি। আর তার মাঝখানে এই দৃশ্যগুলো দেখতে পেলাম। কি সুন্দর, দেখো স্কুলে সেই অ্যানুয়াল ফাংশন হচ্ছে। দেখেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আর এই দেখো, এইটা হলো জঙ্গলের মাঝখানে থাকার জায়গা। কি সুন্দর সুন্দর ঘর। এটা জঙ্গলের একদম নিচের দিকে। আর আমরা পৌঁছে গেছি বক্সা। এখান থেকে নাকি নেতাজি ফোর্ট পর্যন্ত, মানে বক্সা ফোর্ট যেটা বলে, যেখানে নেতাজি বন্দি ছিলেন, ওনাকে ওখানে বন্দি রাখা হয়েছিল। তো সেই ফোর্ট পর্যন্ত 4 কিলোমিটারের রাস্তা। আমাদের এখানে 1.5 কিলোমিটার নিয়ে আসা হয়েছে গাড়ি করে, আর বাকিটা হেঁটে উঠতে হবে, কারণ এইখানে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। খুবই সুন্দর পরিবেশ, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালো লাগলো আমার। আর কি সুন্দর রাস্তাগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে এখানে রাস্তাটা তৈরি করা হয়েছে। অল্প অল্প করে মাঝখানে বসার জায়গা দেওয়া হয়েছে, যদি কেউ টায়ার্ড হয়ে যায় বসে চা জল খেতে পারে। একটা চায়ের দোকানও আছে মাঝখানে। আর আমরা এখানে কিছুক্ষণ একটা এই স্পটের মতো, এখানে একটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টটাতে অনেকক্ষণ ধরে আমরা ফটো তুললাম। ফটো তুলে আবার রওনা দিলাম বক্সা ফোর্টের দিকে। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, তবে এবার টায়ার্ড লাগছিল। অনেকটাই ওপরে যেতে হচ্ছিল, তাই মনে হচ্ছিল যে একটু বসি। আর গরমটাও বেশ পড়েছে, মনে হচ্ছে না যে মার্চ মাস। তাই একটু আস্তে আস্তে করে যাচ্ছিলাম আমরা, একটু জল খেতে খেতে। তো অনেকটাই রাস্তা, অনেকটাই টাইম লেগে গেছিলো আমাদের যেতে, 2.5 ঘন্টা প্রায় লেগে গেছিলো। তবে এই জায়গাটায় এসে কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিল। চারিদিকে রং বেরঙের ফুল, একটা গার্ডেনের মতো বাঁদিকটা পুরো, খুবই সুন্দর লাগছিল, খুব ঠান্ডা হাওয়া। আর এইখানেও আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। ফাইনালি পৌঁছে গেছি বক্সা ফোর্ট। এইটাকে বক্সা জেল বলা হতো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হলো জেল। চলো তোমাদের ভেতরে নিয়ে যাই।
জায়গাটা কি শান্তির পরিবেশ, আর কি ভালো লাগছিল ভেতরে গিয়ে। ইনি আমাদের সাথে গাইড ছিলেন, আর উনি সব বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় কবে কি হয়েছিল। আর আশেপাশে পুরোটা পাহাড়, আর মাঝখানে এই জায়গাটা একটা মাঠের মতন জায়গা ছিল। ওই মাঠের মতন জায়গাটাতে আগে নাকি পুকুর ছিল, সেই পুকুরটা এখন শুকিয়ে গেছে। আগে নাকি এইখানে গাছপালা বনের মতন ছিল, অনেক গাছপালা ছিল, এখন আস্তে ধীরে মরে যাচ্ছে। তো এই যে পাথরের রাস্তার মতন তৈরি করা এই জায়গাটা কিন্তু বেশ ভাল লাগলো। এই জায়গাটা কিন্তু অনেক পুরনো। ওই সামনে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো সবই কিন্তু ভুটানিদের বাড়ি। আর ওই যে পিছনে পাহাড়টা, পিছনের পাহাড়ের ওই পাশে পুরোটাই কিন্তু ভুটান। তো এইটা ভুটানের একদম বর্ডারে। অনেক দিন আগে এই জায়গাটা নিয়ে নেওয়া হয়েছিল। ইন্ডিয়া যখন ভাগ হয় তখন অনেকে তো এদিক ওদিক চলে গিয়েছিল, তাই ভুটানিদের এই জায়গাটা আমাদের ইন্ডিয়াতেই দেওয়া হয়েছিল, এটা আমাদের গাইডটাই বলল। আর এই যে আমরা ঢুকে যাচ্ছি জেলের দিকে, মানে এখন সেটা মিউজিয়াম তৈরি করা হয়ে গেছে। তো এইটা একটা পার্কের মতন, ভেতরটা ঢুকলে বুঝতে পারবে তোমরা। চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। বলা হয় এই রুমটায় নেতাজি বন্দি ছিলেন। ভিতরে কোনো লাইট ছিল না, কোনো রকম জানলা ছিল না, ওই একটা ভেন্টিলেশনের জন্য ছোট্ট করে একটা কুপড়ো করা আছে। আর এইখানে পরপর ঘরগুলো সব রাখা হয়েছে। এই ঘরগুলোতে যত আমাদের বিদ্রোহীরা ছিলেন সবাইকে এখানে নাকি বন্দি করে রাখা হয়েছিল। আর এই আশেপাশে পুরো পার্কের মতো যেই চেয়ারগুলো বানানো হয়েছে, এইগুলো কিন্তু পরে, এগুলো কিন্তু আগে ছিল না। তবে সত্যি আমাদের দেশের জন্য লড়তে গিয়ে তারা কত কিছুই না সহ্য করেছে। এই ঘরটায় আবার একটা ছোট্ট মতো বেদি আছে, এইটা শোয়ার জায়গা ছিল। এই ঘরটায় আবার দুখানা গেটও আছে। তো এই যে সামনে যত বসার জায়গা দেখতে পাচ্ছ, বসার জায়গাগুলো ছিল কিন্তু চেয়ারগুলো ছিল না। আমরা অনেকটা ওপরের দিকে চলে এসেছিলাম বলে এবারে ঠান্ডা হাওয়াটা পাওয়া যাচ্ছিল। এইখানে এসে আর অতটা গরম লাগেনি আমাদের। পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম তখনকার দিনে মানুষ এই জায়গাগুলোতে কতটাই কষ্ট করেছে, জেল খেটেছে। আর আজকে এই জায়গাগুলো এক একটা ট্যুরিস্ট স্পট, আমরা এই জায়গাগুলোকে দেখতে আসছি। এটা ওই জেলেরই আরেকটা দিক, যেখানে আচার্য প্রফুল্লচন্দ্রকে রাখা হয়েছিল। এইখানে নাকি এই দরজাটা বন্ধ করে দিলে পুরোটা অন্ধকার হয়ে যেত। ওই যে জানলাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু পরে তৈরি করা, ওটা আগে ছিল না। আর এই যে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো ছিল শুধু অক্সিজেন আসার জন্য, মানে এইখান দিয়েই বায়ু পাস করতো। এই দরজাগুলো বন্ধ করে দিলে ভেতরে আর কিছু সেরকম দেখা যাবে না, তার জন্যই দরজাগুলো খোলা আছে। আর এখানে উনি বোঝাচ্ছিলেন যে কিভাবে ভুটানিগুলো হেল্প করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকে এখান থেকে পালানোর জন্য। পুরো জায়গাটা একবার দেখে নাও তোমরা। আমরা এবারে নিচে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম এখান থেকে। তার আগে আমরা একটা দোকান থেকে মোমো খেলাম।
আর মোমো টোমো খেয়ে জল খেয়ে আমরা নিচে নেমে পড়েছিলাম। নিচে নামতে বেশি সময় লাগেনি, 1 ঘন্টার মধ্যে নেমে গেছি। উঠতেই যা 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে করেই আমরা বক্সা ভিউ পয়েন্ট পর্যন্ত যাব। গাড়িটা এমনভাবে ইউটার্ন নিচ্ছিল, মনে হচ্ছিল পেট থেকে সব কিছু বেরিয়ে যাবে। তবে রাস্তাটাও সেরকম, একদম ওপর থেকে নিচ পর্যন্ত এমন এমন ইউটার্ন আছে, দেখেই ভয় লেগে যাবে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে, রওনা দিয়ে দিয়েছিলাম। আর আমরা 3:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। দেখাচ্ছে তো তাই যে 1.5 ঘন্টা লাগবে, আর এখন বাজে 2টো। তো এই যে ঘন জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি, আর দুপুরবেলা, তার জন্যে এখন অতটা পশু পাখি কিছু দেখা যাবে না। তবে শুনেছি বাদর নাকি দুপুরবেলাতে খুব দেখা যায়। চলো রাস্তায় যেতে যেতে দেখি দেখা যায় কি না। আমরা অলমোস্ট টায়ার্ড, খিদেও পেয়ে গেছিলো খুব জোর। তবে মাঝখানে কোনো হোটেল পেলাম না আমরা। রাজা ভাত খাওয়া বলে একটা জায়গা আছে, ওখানেও সেরকম কোনো হোটেল নেই। আর এই পুচকিটা আমার কোলে বসেই সারা রাস্তা আসলো। এই দেখো, তোমাদের বলেছিলাম না বাদর দেখা যাবে, ওই দেখো বাদরগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, রাস্তা গার্ড করছে। ওরা কিছু খাবে বলে সব তাকাচ্ছে। এখান থেকে নাকি যেই যায় বিস্কিট দিয়ে যায় বাদরগুলোকে, আর আমরাও দিচ্ছিলাম। আমাদের কাছে যতগুলো বিস্কিট ছিল, যা ছিল খাওয়ার জিনিস, সেগুলো আমরা বাদরগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ এদের সাথে ইয়ার্কি ঠাট্টা ফাজলামি মারার পরে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ ওদিকে দেরি হয়ে যাচ্ছিল, রাত হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। তাই একটু বিকেল হতে থাকলেই পশু পাখিগুলো বেরোতে থাকে, বিশেষ করে হাতি। তাই আর এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো ব্লগটা এখানেই শেষ করছি আজকের। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।